নমস্কার, আমি সুপ্রিয়। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের ঘটনাটি শুধু ভয়ের নয়, এই ঘটনাটি বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বাস্তব অভিজ্ঞতা। আজ আমরা শুনব আসামের গভীর জঙ্গলের ভেতরে এক রহস্যময় এলাকা মায়াঙে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অথচ রোমাঞ্চকর অধ্যায়, যে জায়গাকে বলা হয় ভারতের কালো জাদুর রাজধানী। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন রাহুল সেন, কলকাতার এক যুবক, যিনি কাজের সূত্রে পৌঁছে গিয়েছিলেন মায়াঙের এক গ্রামে, যে গ্রাম সম্পর্কে আজও স্থানীয় মানুষ নাম উচ্চারণ করতে ভয় পায়। এই ঘটনায় আছে ভূতে ধরা, তাবিজের খেলা আর এমন কিছু স্মৃতি যা মানুষ শহর থেকে ফিরে এসেও কখনো ভুলতে পারে না। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি অবশ্যই আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। আসামের মারিগাঁও জেলার ভেতরে ব্রহ্মপুত্র নদ থেকে একটু দূরে একটা গ্রাম আছে, যার নাম সরকারি নথিতেও আছে, কিন্তু স্থানীয় লোকেরা আজও সেটি নাম উচ্চারণ করে না। তারা বলে নাম নিলে ডাক পড়ে যায়। এই গ্রামের পাশ দিয়েই পড়ে যায় মায়াং গ্রামের শুরু, যাকে বলা হয় ভারতের ব্ল্যাক ম্যাজিকের ক্যাপিটাল। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন রাহুল সেন নামে এক বাঙালি যুবক। বয়স তখন প্রায় তার 28। কলকাতার ছেলে। একটা এনজিওর কাজের জন্য তাকে পাঠানো হয়েছিল আসামে, গ্রামের উন্নয়ন, লোক সংস্কৃতি এসব তোলার জন্য। প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় মায়াঙে পৌঁছানোর পর। মায়াঙের একটু ভেতরের দিকে ঢোকার পরেই রাহুল লক্ষ্য করে রাস্তার ধারে ঝুলছে লেবু লঙ্কা, কালো সুতো আর শুকনো পুতুল, কিছু গাছের গোড়ায় হার আর সিঁদুর। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো গ্রামের কেউই চোখে চোখ রাখে না। সে জিজ্ঞাসা করছিল এক ভ্যানওয়ালাকে, আচ্ছা এখানে কি রাতে হোটেল পাওয়া যাবে? ভ্যানওয়ালা হঠাৎই ভ্যানটা থামিয়ে দেয়, চোখ বড় বড় করে শুধু একটা কথাই বলে, রাতে তো এখানে হোটেল পাওয়াটা খুবই চাপের ব্যাপার দাদা। কিছু এনজিওর লোকেরা কাজ শেষ করে বাড়ি ফিরবে, সেই লোকেরা যাওয়ার আগে রাহুলের থাকার একটা ব্যবস্থা করে দেয় একজন বৃদ্ধ লোকের বাড়িতে। নাম ছিল দেবেশ্বর ওঝা, বয়স প্রায় 80 ছুঁই ছুঁই, চুল পুরো সাদা, চোখ দুটো অস্বাভাবিক। বাড়িতে ঢুকে রাহুল যেটা দেখে সেটা আজও তার ঘুম কেড়ে নেয়। ঘরের কোণে তান্ত্রিকের যজ্ঞকুণ্ড, দেওয়ালে আঁকা অজানা সব প্রতীক, আর ছাদের কাঠে ঝুলছে মানুষের চুলের গোছার বাঁধা ছোট ছোট পুটুলি। দেবেশ্বর ওঝা শুধু একটা কথাই বলেছিল, রাতে যাই হোক দরজা খুলবি না, কেউ ডাকলেও না। ঠিক 2:17 রাহুলের ঘুমটা ভেঙে যায়। কেউ তার নাম ধরে ডাকছে, একদমই দরজার সামনে দাঁড়িয়ে। রাহুল, এই রাহুল, দরজাটা খোল। কণ্ঠস্বরটা কেমন একটা অস্বাভাবিক। রাহুল দরজার দিকে এগোতেই দেবেশ্বরের কথা মনে পড়ে যায়। ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা কালচে ধোঁয়া ঢুকতে শুরু করে। রাহুল এসব দেখে ভয় পেয়ে যায়। দেবেশ্বর ওঝার কথা মতো সে আর না এগিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। পরের দিন সকাল হয়, হঠাৎই গ্রামের লোকেরা বলে গ্রামের এক মেয়েকে ভূতে ধরেছে। রাহুল তো শুনে অবাক, আজ অব্দি এসব কোনোদিনও নিজের চোখে দেখেনি। দেবেশ্বর ওঝা শুধু একটা কথাই বলে, ওর নাম কেউ নিচ্ছিল হয়তো। মায়াঙে কেউ বলে না ভূতে ধরেছে, তারা বলে ওকে ডাকা হয়েছে। রাহুল যে মেয়েটাকে এখানে আসার সময় উঠোনে বসে থাকতে দেখেছিল তার নাম ছিল দীপালি। ভোরের বেলা থেকে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে দীপালিকে ডাকা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দীপালি কোনো চিৎকার করছে না, মাটিতেও গড়াগড়ি খাচ্ছে না, চোখও উল্টে যাচ্ছে না। সে শুধু একটা গাছের দিকে তাকিয়ে বসে আছে, একদমই নড়ছে না। রাহুল লক্ষ্য করে গ্রামের লোকজন ভয় পায়নি, বরং কেউ জল আনছে, কেউ ধূপ জ্বালাচ্ছে, কেউ তান্ত্রিক চিহ্ন আঁকছে মাটিতে। এটা যেন তাদের নিত্যদিনের ব্যাপার। এক বৃদ্ধ মহিলা রাহুলকে বলে, বাবা ভয় পাস না, মায়াঙে ভূত ঠুত বাইরের জিনিস না, ওরা এখানকারই। এ কথাটি শুনে রাহুলের বুকটা হিম হয়ে যায়। রাতে দেবেশ্বর ওঝা নিজেই কথা বলতে শুরু করে। সে প্রথমবার মায়াঙের কথা খুলে বলেন, এই জায়গা জাদু শেখেনি, এই জায়গা কখনোই জাদু শেখেনি, এই জায়গাটি জাদু দিয়েই বানানো। রাহুল চমকে ওঠে, আশা করি মহাভারত তুমি জানো, ভীমের পুত্র ঘটোৎকচ, হিড়িম্বার রক্ত, ঘটোৎকচের মা, জঙ্গল ছিল তার ঘর, সেই বানিয়েছিল এই মায়ার জাল। আগে পুরো এলাকাটাই জঙ্গল ছিল, ঘটোৎকচ এখানে মায়া তন্ত্র দিয়ে নগর বানিয়েছিল। যুদ্ধ শেষ হলেও ঘটোৎকচের মায়া থেকে গেছে। এই মায়া মরে না রাহুল, শুধু গভীরে ঢুকে যায়। মায়াঙে ভূতে ধরা মানে কি জানো?
মায়াঙে ভূতে ধরা মানে কেউ তোমার নাম জানে, তোমার ছায়া ছুঁতে পারে, আর তোমার শরীরে হয়তো কিছু একটা স্পর্শ করেছে, যার জন্য এসব ভূত তুতে ধরে। দীপালির ক্ষেত্রে সে হয়তো জঙ্গলের ভেতরে গিয়েছিল, হয়তো সেখানে কিছু একটা ঘটনা ঘটেছে। রাহুলের তো এসব কথা শুনে কপালে ঘাম জমে যায়। আবার রাহুলের ঘুম ভাঙে। সে হঠাৎই দেখতে পায় তার নিজের ছায়াটা দেওয়ালের সঙ্গে মিলছে না, ছায়াটা একটু দেরিতে নড়ছে। আর দেবেশ্বর ওঝা হঠাৎই ফিসফিস করে বলে, এবারে তুইও শুনতে পাবি, কিন্তু ভয় পাবি না। মায়াঙে ভূত ছাড়ানোকে বলে না ঝাড়ফুঁক, এখানে বলা হয় ফেরত পাঠানো। পরের দিন দীপালিকে আনা হয়। একটা জায়গা আছে যেখানে বাইরের লোক সচরাচর ঢুকতে পারে না। একটা পুরনো মাটির ঘর, চারিদিকে জঙ্গল, ঘরের মাঝখানে মাটিতে আঁকা তান্ত্রিক মণ্ডল, চার কোণে চারটে কাঁসার প্রদীপ, আর মাঝখানে বসে আছে দেবেশ্বর ওঝা। রাহুলকে সে নিয়েই গেছে সবকিছু দেখানোর জন্য। দীপালির চোখটা তখন পুরোপুরি খোলা, কিন্তু সে কারো দিকে তাকাচ্ছে না। তার ঠোঁটটা বিড়বিড় করে নড়ছে, কিছু একটা বলছে। রাহুল কাছে গিয়ে শুনতে পায়, নাম নিও না, নামটা নিও না, নামটা নিও না। দেবেশ্বর ওঝা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হাতে একটা পুরনো তাবিজ, মানুষের চুল আর কালো সুতো দিয়ে বাঁধা। সে মাটিতে একটা লাঠি ঠুকে বলে, যে এসেছিস, দরজা ভুলে এসেছিস, এটা তোর ঘর না। হঠাৎই দীপালির গলাটা বদলে যায়। একটা পুরুষ কণ্ঠ, ওকে ওকে ডাকা হয়েছিল। হঠাৎই চারিদিকটা ঠান্ডা হয়ে যায়। প্রদীপের আগুনটা একসঙ্গে কেঁপে ওঠে। দেবেশ্বর চোখ বন্ধ করে বলে, ডাকা তো হয়েছে তাবিজ দিয়ে, রক্তে ছোঁয়ানো তাবিজ। সে হঠাৎই দীপালির দিকে তাকিয়ে চেঁচায়, বল, কে তোর গলায় পরিয়েছে এই তাবিজ? হঠাৎই দীপালির শরীরটা মচড়ায়। তার মুখ দিয়ে বেরিয়ে আসে একটা নাম, বিপুল। গ্রামের সবাই চমকে ওঠে। বিপুল? বিপুল তো এই গ্রামেরই ছেলে। দেবেশ্বর বলে, ছেলেটা তন্ত্র জানে না, চুরি করা বিদ্যা। সে রাহুলের দিকে তাকিয়ে বলে, মায়াঙে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানো? শিখে ফেলা তন্ত্র না, অর্ধেক শেখা অজানা কিছু তন্ত্র। আর এই কথাটি বলার পরেই দেবেশ্বর ওঝা দীপালির গলা থেকে তাবিজটা টেনে ছিঁড়ে ফেলে। তারপর সেটিকে আগুনে ছুড়ে দেয়। একটা বিকট শব্দ হয়। দীপালি হঠাৎই জোরে জোরে নিঃশ্বাস নেয় আর অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর দীপালির চোখটা খোলে। এবার তার চোখটা স্বাভাবিক। সে শুধু একটা কথাই বলে, আমি তো জঙ্গলে গিয়েছিলাম। বিপুল বিপুল আমায় দিয়েছিল তাবিজটা। ও বলেছিল এই তাবিজটা আমাকে রক্ষা করবে। এসব শুনে গ্রামে নীরবতা নেমে আসে। যে করেছে সে এখনো বাঁচতে পারে, কিন্তু শোন মেয়ে, তুই যদি ওর ক্ষতি করতে চাস। এই কথাটি বলার পরে হঠাৎই দেবেশ্বর দীপালির দিকে আঙুল তুলে বলে, তোর আলাদা করে তন্ত্র শিখতে হবে না, মায়াজাল তন্ত্র এগুলো আমাদের রক্তেই আছে। তোর জাদু শিখতে বেশি দিন সময় লাগবে না। এই কথা শুনে রাহুলের বুক ঠান্ডা হয়ে যায়, কারণ কথাটা হুমকি ছিল না, আমন্ত্রণ ছিল। সেদিন রাতে রাহুল দেখে তার ঘরের সামনে একটা তাবিজ পড়ে আছে, যেটা আগে সে কখনোই দেখেনি। আর তাবিজের সঙ্গে একটা কাগজ। রাহুল উঠে গিয়ে কাগজটিকে খোলে। তাতে লেখা ছিল, মায়াং কাউকে ডাকে না, মায়াং অপেক্ষা করে। পরের দিন রাহুলের কলকাতায় ফেরার কথা। টিকিটপত্র সবই কাটা, কাজও শেষ। কিন্তু সেই রাতেই দেবেশ্বর ওঝা নিজে এসে দাঁড়ায় রাহুলের ঘরের দরজার সামনে। তুই তো কাল ফেরত যাবি, যাওয়ার আগে কিছু জিনিস তোর জানা দরকার। রাহুল বুঝেছিল এটা জানার ইচ্ছা নয়, বরং তাকে ডাকা হচ্ছে। দেবেশ্বর ওঝা তাকে নিয়ে যায় বাড়ির পেছনে একটা ছোট্ট ঘরে। এই ঘরটা আগে সে কখনোই খোলেনি। ভেতরে কোনো যজ্ঞকুণ্ডও নেই, কোনো মন্ত্রও নেই, বা কোনো প্রতীকও নেই, শুধু একটা পুরনো কাঠের বাক্স। ওঝা ধীরে ধীরে বাক্সটা খুলে বলে, সব জিনিস জাদু হয় না, কিছু জিনিস স্মৃতিও হয়। বাক্সটা খোলার পর বাক্সর ভেতর থেকে বেরোয় পুরনো তাবিজ, মানুষের মাথার একগোছা চুল, আর কিছু নাম লেখা কাগজ। সব নামের পাশে একটা করে সাল লেখা আছে। সবাই বাইরের লোক। দেবেশ্বর ওঝা ধীরে ধীরে বলে, মায়াং কাউকে মারে না, মায়াং কাউকে ধরেও রাখে না। রাহুল তো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যারা এখানে আসে আর সব দেখে ফেলে, তারা কিছু না কিছু নিয়ে যায়। হঠাৎই রাহুল এই কথাটি শুনে ঘাবড়ে যায়। রাহুল ফিসফিস করে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি নিয়ে যাচ্ছি? দেবেশ্বর ওঝা প্রথমবার চোখের দিকে তাকায়। সে ধীরে ধীরে বলে, তুমি স্মৃতি নিয়ে যাচ্ছ বাবা। এই স্মৃতিটা তোমার সারা জীবন থেকে যাবে। ঘটোৎকচ এই জায়গাটা বানিয়েছিল জাদু শেখাতে নয়, মানুষ চিনতে। কার ভেতরে কোন অন্ধকার লুকিয়ে আছে, কার ভেতরে কি নেই, এই জঙ্গল সেটা আজও দেখে ফেলে। এই কথাটি শুনে রাহুল বুঝে যায় এই জায়গা আজও দেখছে। পরের দিন ভোরে রাহুল মায়াং ছেড়ে বেরিয়ে যায়। পেছনে তাকিয়ে দেখে গ্রামটা যেন আরো গভীর হয়ে গেছে, যেন রাস্তার পর রাস্তা শেষই হচ্ছে না। কলকাতায় ফিরে রাহুলের জীবনটা আবার স্বাভাবিক হয়, কাজ, বাড়ি আর শহরের শব্দ। কিন্তু আজও সে লক্ষ্য করে রাত 2:17 তার ঘুমটা হঠাৎই ভেঙে যায়। অন্ধকারে দাঁড়ালে
হয়তো ছায়াটা মনে হয় 1 সেকেন্ড দেরিতে নড়ছে। আর কোনো কোনো রাতে সে স্বপ্নে দেখে জঙ্গল, কুয়াশা আর সেই অচেনা গ্রাম। সে জানে এটা ভয় নয়, এটা মায়াংয়ের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি। রাহুলের লেখা শেষ কথাটি ছিল, অনেকে বলে মায়াং তন্ত্রের দেশ, কিন্তু আমি বলি মায়াং হলো আয়না। সবাই ওখান থেকে একরকম ভাবে ফিরে আসে না। এই ঘটনাটি রাহুলের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, যেটা সে আজও ভুলতে পারেনি। এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা আসামের মায়াংকে নিয়ে, যেখানে কালো জাদু গল্প নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলে একটা বাস্তব বিশ্বাস। রাহুল আজ শহরে ফিরে এসেছে, তার জীবনটা আবার স্বাভাবিক, কিন্তু মায়াং তাকে যা দিয়েছে সেটি সে কোনোদিনও ভুলতে পারেনি। কারণ কিছু জায়গা মানুষের শরীরে নয়, মনে গেঁথে যায়। আপনারা যারা আজকের এপিসোডটা শুনলেন, এই ঘটনাটির উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয়, বরং এমন কিছু জায়গার কথা বলা যেগুলো আমাদের চারপাশে আজও নিঃশব্দে থেকে গেছে। আপনাদের যদি আজকের ঘটনাটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ঘটনাটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, আর শেয়ার করুন আপনাদের পরিবার, বন্ধু বান্ধবের সঙ্গে। খুব শীঘ্রই দেখা হবে পরের এপিসোডে আরো একটি ভয়ঙ্কর বাস্তব ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন আর অন্ধকারে একলা থাকবেন না। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।